অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, ত্রিমেট্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, চ্যাপ্টার 6, লেকচার 2। পরিচয়: গৌতম কুমার শাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বিএম কলেজ, বরিশাল। এটি আমাদের দ্বিতীয় লেকচার। আমরা এক্সাম্পল 25 করব। দুইটি সরলরেখার দিক কোসাইন টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস এন ইকুয়াল 0 ও এল এম প্লাস এম এন প্লাস এন এল ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত হলে রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করো। প্রশ্নটি আবার পড়ি। দুইটি সরলরেখার দিক কোসাইন টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস এন ইকুয়াল টু 0 ও এল এম প্লাস এম এন প্লাস এন এল ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত হলে রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করো এবং দেখাও যে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। সমাধান: প্রদত্ত সমীকরণ দ্বয় যেটি দেওয়া আছে 1 ও 2। আমরা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যে কাজটি করব, একঘাতিক যে সমীকরণ আছে এল এর মাত্রা 1, এম এর মাত্রা 1, এন এর মাত্রা 1, এই জায়গা থেকে যে কোনো একটি চলকের মান নির্ণয় করব। এখান থেকে তোমরা এল ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু কত অথবা এন ইকুয়াল টু কত নির্ণয় করতে পারো। এখান থেকে এন এর মান নির্ণয় করা সহজ, কারণ তুমি যদি এল বা এম এর মান নির্ণয় করো তাহলে 2 দিয়ে আবার ভাগ করতে হবে। এখান থেকে এন সমান কত পেলাম আমরা, টুয়াইস এল প্লাস টুয়াইস এম। এই এন এর মানটি আমরা সমীকরণ 2 এ বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। সমীকরণ 2 এ এন এর মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা এটিকে গুণ করে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 2l স্কোয়ার প্লাস 5lm প্লাস টুয়াইস এম স্কোয়ার ইকুয়াল টু 0। এটিকে আমরা মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে টুয়াইস এল প্লাস এম ইন্টু এল প্লাস টুয়াইস এম ইকুয়াল টু 0। আমরা এটাকে আবার লিখতে পারি, যেহেতু দুইটি গুণফল 0 তাহলে প্রথমটি ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টি ইকুয়াল টু 0, অর্থাৎ টুয়াইস এল প্লাস এম ইকুয়াল টু 0 অথবা এল প্লাস টুয়াইস এম ইকুয়াল টু 0। এর একটিকে 3 নম্বর সমীকরণ ধরব, অন্যটিকে 4 নং সমীকরণ ধরব। এখন সমীকরণ 1 এবং 3 বজ্রগুণন করে পাই। সমীকরণ 1 এ আমাদের কি ছিল, টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস এন ইকুয়াল টু 0, আর সমীকরণ 2 এ কি ছিল, টুয়াইস এল প্লাস এম। যেহেতু এন নেই, এন এর সহগ 0 ধরে নিয়েছি, টুয়াইস এল প্লাস এম প্লাস 0 ইন্টু এন ইকুয়াল টু 0 এবং 1 আর 3 বজ্রগুণন করে আমরা এল এম এন এর মান নির্ণয় করব। তোমরা বজ্রগুণন পদ্ধতি ক্লাস 7-8 এ করে আসছো। 7-8 যে পদ্ধতিতেই তোমরা বজ্রগুণন করছো এখানেও একই পদ্ধতি। তাহলে চলক এল ডিভাইডেড বাই ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ইকুয়াল টু এন ডিভাইডেড বাই, যখন এল এর সাথে নিব তখন 2 ইন্টু 0 মাইনাস এম এর সহগ 1 ইন্টু এন এর সহগ মাইনাস 1, যখন এম নিব তখন মাইনাস 1 ইন্টু 2 সূত্রের মাইনাস 0 ইন্টু 2 ইকুয়াল টু, যখন এন নিব তখন 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2। তোমরা বজ্রগুণন করতে পারো, তোমাদের মতন করে বজ্রগুণন করে নিবে। এল বাই 1 ইকুয়াল টু এম বাই মাইনাস 2 ইকুয়াল টু এন বাই মাইনাস 2। এখান থেকে আমরা যদি সমানুপাতের ধর্ম ব্যবহার করি তাহলে লিখতে পারি এল বাই 1 ইকুয়াল টু এম বাই মাইনাস 2 ইকুয়াল টু এন বাই মাইনাস 2 ইকুয়াল রুট ওভার এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার। লবে যেহেতু রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার নিয়েছি, তাহলে হরে নিতে হবে রুট ওভার 1 স্কোয়ার যোগ মাইনাস 2 হোল স্কোয়ার যোগ মাইনাস 2 হোল স্কোয়ার। আবার আমরা এখান থেকে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যে আমরা প্রথম লেকচারে প্রমাণ করে আসছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটির মান বসিয়েছি 1, আর এখানে ক্যালকুলেশন করেছি রুট 9, তার মানে রুট ওভার 1 1 আর রুট ওভার 9 3। এখান থেকে আমরা প্রথম সরলরেখার দিক কোসাইন L1 M1 N1, এর প্রথম সরলরেখার দিক কোসাইন আমরা ডিফাইন করে নিচ্ছি যে তোমাদের দুইটি সরলরেখা আছে, একটিকে L1 M1 N1,
পরবর্তী সরলরেখার দিক কোসাইনের ক্ষেত্রে L2 M2 N2 নির্ণয় করব। তাহলে এখান থেকে L1 আমরা পাবো 1/1/3, তাহলে 1/3 M1 মাইনাস 2/3 N সমান মাইনাস 2/3। তোমরা প্রয়োজনে এটিকে আলাদা আলাদা করে লিখতে পারো, L/1 ইকুয়াল টু 1/3, M/-2 ইকুয়াল টু 1/3, N/-2 ইকুয়াল টু 1/3। যেহেতু আমাদের দুইটি সরলরেখা, তাহলে প্রথম সরলরেখার ক্ষেত্রে দিক কোসাইন ধরে নিচ্ছি L1 M1 N1। এখন একই প্রক্রিয়ায় সমীকরণ 1 এবং 4 বজ্র গুণন করব। 1 এবং 4 বজ্র গুণন করে আমরা কি করব, এখান থেকে L M N এর মান এভাবে তৈরি করব। এখানে আবার একই প্রক্রিয়ায় সমানুপাতের ধর্ম প্রয়োগ করব। যদি সমানুপাতের ধর্ম প্রয়োগ করি তাহলে পুনরায় লিখতে পারি L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার তার রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কয়ার যোগ -1 স্কয়ার যোগ 2 স্কয়ার। যেহেতু L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটিকে রুট দিব, এখানে রুট দিব, তাহলে 1/3। দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন, সুতরাং দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন কত হবে L2 M2 N2। L2 সমান কত হবে 2 × 1/3, তার মানে 2/3। M2 সমান কত হবে -1 × 1/3 -1/3 N2 2 × 1/3, তার মানে 2/3। আমরা তাহলে প্রথম সরলরেখার দিক কোসাইন এবং দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন নির্ণয় করলাম। দ্বিতীয় অংশ আমাদেরকে দেখা দেবে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। আমরা জানি যদি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এই মান সমান 0 হয়, তাহলে আমরা বলতে পারি সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। কারণ আমরা প্রথম লেকচারে দেখে আসছি যে সরলরেখা দুটি মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। তাহলে এটির ক্যালকুলেশন সহজ, তোমরা একটু সময় নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। দুইটি সরলরেখার দিক কোসাইনের নিচের সমীকরণ দ্বারা নির্দেশিত হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুইটি সরলরেখার দিক কোসাইন নিচের সমীকরণ দ্বারা নির্দেশিত হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এখানে একটি সরলরেখা L প্লাস M প্লাস N, এটি হচ্ছে একঘাতিক পদ, এবং L স্কয়ার প্লাস M স্কয়ার মাইনাস N স্কয়ার এটা হচ্ছে দ্বিঘাতিক। এখানে মাত্রা 2। তাহলে আমরা ইতিপূর্বে যে প্রবলেমটি সমাধান করেছি ওই একই প্রক্রিয়ায় এই প্রবলেমটিও সমাধান করব। আমরা কি করব, এখানে আরও একটি প্রবলেম দেওয়া আছে একই প্রক্রিয়ায়, তাহলে এটিও একই প্রক্রিয়ায় সমাধান করা যাবে। আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ধরি সরলরেখাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে cos থিটা সমান কত L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে একটু আগে আমরা এখান থেকে যখন করেছি তখন L1 L2 M1 M2 N1 N2 নির্ণয় করেছি, ঠিক একই প্রক্রিয়া এখান থেকেও নির্ণয় করবে। তোমরা এখান থেকে L M N এর যে কোনো একটি চলকের মান নির্ণয় করবে, সেই চলকের মানটি এই সমীকরণে বসিয়ে দিবে, মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করবে, তারপর দুইটির গুণফল আকারে আসবে ইকুয়াল টু 0, তখন একটি ইকুয়াল টু 0 অথবা আরেকটি ইকুয়াল টু 0, অর্থাৎ 3 এবং 4 সমীকরণ ধরবে। তখন সমীকরণ 1 আর 3 বজ্রগুণন করবে, 1 এবং 4 বজ্রগুণন করবে। প্রথমটার থেকে দিক কোসাইন নির্ণয় করবে, দ্বিতীয়র থেকে দিক কোসাইন নির্ণয় করে লিখবে L1 L2 M1 M2 N1 N2 এই সূত্রে এখানে মানটি বসিয়ে দিবে, তাহলে তুমি থিটার মান পেয়ে যাবে। অনুরূপভাবে এটি করার সময় তোমরা এখানে যেহেতু L এর মান বের করা সহজ, যখন 2 নম্বরটি করবে 26-এর 2, তখন L ইকুয়াল টু কত 5m প্লাস 5m মাইনাস 3n, এই মানটি এখানে বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে প্রথম সরলরেখার দিক কোসাইন, দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন, তারপরে লিখবে ধরি সরলরেখাদের মধ্যবর্তী কোণ থিটা, cos থিটা সমান কত, এভাবে তোমরা করে নিয়ে আসবে। আমার মনে হয় প্রথমটি যেহেতু পেরেছো ওই অঙ্কটিও ওই প্রবলেমটিও তোমরা নিজেরাই করতে পারবে। দুইটি সরলরেখার দিক কোসাইন AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0 ও FMN প্লাস GNL প্লাস HLMN ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো যে সরলরেখা লম্ব হবে যদি F/A প্লাস G/B প্লাস H/C ইকুয়াল টু 0 হয়, এবং সরলরেখা সমান্তরাল হবে যদি √AF প্লাস √BG প্লাস √CH ইকুয়াল টু 0 হয়। এই প্রবলেমটি ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং করবে বাসায়। আমি প্রশ্নটি আবার পড়ি, দুইটি সরলরেখার দিক কোসাইন
এত ইকুয়াল টু জিরো এত ইকুয়াল টু জিরো দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করা যায় সরলরেখা লম্ব হবে যদি এত ইকুয়াল টু জিরো হয়, এবং সরলরেখা সমান্তরাল হবে যদি √a প্লাস √bg প্লাস √c ইকুয়াল টু জিরো হয়। আমরা ইতিপূর্বে যেভাবে করেছি এটিও একইভাবে সমাধান করব। প্রদত্ত সমীকরণ দ্বয়, তাহলে এটি হচ্ছে আমরা এখান থেকে চলক এল এম এন, এখানে চলক হচ্ছে হলো এম এন এন এল এল এম, তাহলে এখানে একঘাতিক মাত্রা হচ্ছে এল এম এন। এখান থেকে আমরা কি করব, যে কোনো একটির মান নির্ণয় করব। সমীকরণ 1 হতে এন সমান আমরা পাই মাইনাস ব্র্যাকেটের ভিতর এল প্লাস বিএম ডিভাইডেড বাই সি। আমি এন এর মান নির্ণয় করেছি, তুমি ইচ্ছা করলে এম এর মান নির্ণয় করতে পারো, এল এর মানও নির্ণয় করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা মতন চলকের মান নির্ণয় করবে। চলকের মানটি কী করবে, সমীকরণ 2-এ বসিয়ে দিবে। এরপর হরে কত আছে সি, তাহলে মাইনাস সি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিবে, অথবা তোমরা তোমাদের মতন করে সরল করবে, লসাগু করে সরল করবে। আমি মাইনাস সিকেও দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। এখন এটিকে একটু সাজিয়ে লিখেছি এ জি এল স্কোয়ার প্লাস, যে জায়গার থেকে এল এম কমন যায় এখান থেকে এল এম কমন নিছি, প্লাস বি এফ এম স্কোয়ার ইকুয়াল টু জিরো। এরপরে যে কাজটি করেছি, উভয় পক্ষকে এম স্কোয়ার দ্বারা ভাগ করে দিয়েছি। তোমরা লাইনটি গুরুত্ব সহকারে দেখবে, উভয় পক্ষকে এম স্কোয়ার দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে এখানের দ্বারাই এল বাই এম হোল স্কোয়ার, এখানে এম স্কোয়ার দিয়ে ভাগ করলে এল বাই এম প্লাস বি এফ ইকুয়াল টু জিরো। এটিকে আমরা বলতে পারি কি, এটিকে একটি এল বাই এম সমন্বিত দ্বিঘাত সমীকরণ। আমরা যখন ক্লাস 7-8 করেছি তখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তখন তাকে বলতাম এক্স সমন্বিত দ্বিঘাত সমীকরণ। আর আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল থাকে, আমরা তখন কি ধরতাম, মূল একটা ধরতাম x1 আর একটিকে ধরতাম x2। এখানে কি ঘটনা ঘটেছে, এখানে এল বাই এম হোল স্কোয়ার এল বাই এম, তাহলে এল বাই এম সমন্বিত দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা 3 নং সমীকরণের মূল একটি ধরবো L1 বাই M1, অপর মূলটি ধরবো L2 বাই M2। তাহলে আমরা এটাকে L বাই M সমন্বিত দ্বিঘাত সমীকরণ বলতেছি সমীকরণ 3-কে। যেহেতু L বাই M সমন্বিত দ্বিঘাত সমীকরণ, তাহলে দুইটি মূল থাকবে, একটি L1 বাই M1 আর একটি L2 বাই M2। সুতরাং মূলদ্বয়ের গুণফল, আমরা মূলদ্বয়ের গুণফল যদি বলি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, তাহলে আমরা মূলদ্বয়ের গুণফল কি লিখতাম, সি বাই এ। তাহলে এখানে হবে L1 বাই M1 ইন্টু L2 বাই M2, এখানে সি বলতে বোঝাই বিএফ ডিভাইডেড বাই এ বলতে বোঝাই এজি। তাহলে মূলদ্বয়ের গুণফল বিএফ ডিভাইডেড বাই এ জি। এখান থেকে যদি আমরা একটু সমন্বয় করে লিখি L1 L2 ডিভাইডেড বাই বিএফ ইকুয়াল M1 M2 ডিভাইডেড বাই এজি লেখা যায়। এখন যে কাজটি করেছি, উভয় পক্ষে আমরা একটু আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী সাজিয়ে লিখেছি। উভয় পক্ষে এ দ্বারা গুণ, তার মানে কি 1 বাই L1 L2 ডিভাইডেড বাই বিএফ বাই এ, তার মানে কি এ বি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিছি। উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে কত, M1 M2 ডিভাইডেড বাই জি বাই বি। এটিকে আমরা ধরেছি সমীকরণ 4। আমরা যদি অন্য একটি রিলেশন নিয়ে আসি, অনুরূপভাবে দেখানো যায়, তাহলে আমরা এখানে M1 M2 ডিভাইডেড বাই জি বাই বি ইকুয়াল টু N1 N2 ডিভাইডেড বাই এইচ বাই সি নির্ণয় করতে পারবো। আমরা একটু যদি ব্যাক করি, তাহলে তোমরা দেখে আসবে যে আমরা কার মান নির্ণয় করে নিয়েছিলাম, এখান থেকে এন এর মান। এখন তুমি এন এর মান যখন নির্ণয় করেছি, তখন আমাদের কি আসছে, সম্পর্ক আসছে এল এবং এম এর ভিতর। তাহলে অনুরূপভাবে যখন এল এর মান নির্ণয় করব, এল এর মান থেকে আমরা মান যখন বসিয়ে দিব, তাহলে আমরা রিলেশন পাবো M1 M2 ডিভাইডেড বাই জি বাই বি ইকুয়াল টু N1 N2 ডিভাইডেড বাই এইচ বাই সি। এখন সমীকরণ 4 এবং 5 হতে আমরা লিখতে পারি L1 L2 ডিভাইডেড বাই এফ বাই এ ইকুয়াল টু M1 M2 ডিভাইডেড বাই জি বাই বি ইকুয়াল টু N1 N2 ডিভাইডেড বাই এইচ বাই সি। এখানে যদি সমানুপাতের ধর্ম ব্যবহার করি, লবগুলিকে যোগ করেছি, হরগুলিকে যোগ করেছি। যেহেতু অনুপাত, এটিকে একটি ধ্রুবক ধরা হয়েছে কে, তাহলে এটিকে আমরা আর গুণন করে লিখতে পারি কে ইন্টু এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2।
যদি সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হয়, আমরা পূর্বেই দেখে আসছি এবং গত ফার্স্ট লেকচারেও দেখে আসছি যে লম্ব হওয়ার অর্থ হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0। তাহলে এই মানটি আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে k ইন্টু এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল টু 0। উভয় পক্ষকে k দিয়ে ভাগ করে যদি দিই তাহলে এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল প্রশ্নের প্রথম অংশ কমপ্লিট হয়ে গেল। যদি পরীক্ষা হলে শুধু প্রথম অংশ আসে তোমরা শুধু প্রথম অংশ অ্যান্সার করবে, কিন্তু দ্বিতীয় অংশ আসলে প্রথম অংশ পুরোটাই অ্যান্সার করে তারপরে দ্বিতীয় অংশে আসতে হবে। আবার সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল হয়, তবে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। তাহলে ইহা নির্দেশ করে L1 বাই M1 ইকুয়াল টু L2 বাই M2। আমরা প্রথম দুইটি রিলেশনকে যদি একটু সাজিয়ে লিখি, প্রথমে যদি এরকম লিখি L1 বাই L2 সমান M1 বাই M2, এখন এই L2 কে এখানে পাঠিয়ে দিলাম, M1 কে এখানে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে L1 বাই M1 ইকুয়াল টু L2 বাই M2। ইহা নির্দেশ করে আমাদের যে সমীকরণ 3 ছিল সেই 3 সমীকরণের মূলদ্বয় সমান। 3 সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তাহলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি বহুপদী সমীকরণের ক্ষেত্রে সমীকরণের মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক বা ডিসক্রিমিনেশন ডি ইকুয়াল টু 0। আমরা ডিসক্রিমিনেশন কিভাবে নির্ণয় করি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের নিশ্চয়ক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আমরা সমীকরণ 3কে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করব, সেখান থেকে আমরা লিখব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে এসে আমরা কি করেছি, মাইনাস 4ac বিএফকে ডান পাশে নিয়ে গেছি, বর্গমূল করে দিয়েছি, তাহলে প্লাস মাইনাস 2 আসছে। এটিকে সুবিধাজনকভাবে ডান পাশ থেকে বাম পাশে এনেছি এবং মাইনাস সিএক্সকে ডান পাশে নিয়ে গেছি। আবার এটিকে রিঅ্যারেঞ্জ করে লেখা যায় রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি এর হোল স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার সিএইচ এর হোল স্কোয়ার। উভয় পাশে যদি আবার বর্গমূল করে দেয় প্লাস মাইনাস রুট ওভার সি এইচ লেখা যায়, অর্থাৎ রুট ওভার এ প্লাস রুট ওভার বিজি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সিএইচ। ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি মূলত হয় মাইনাস প্লাস রুট ওভার সিএইচ, তো মাইনাস প্লাসকে লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার সিএইচ ইকুয়াল টু 0। তোমরা এই প্রবলেমটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। অতএব সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে যদি রুট ওভার এ প্লাস রুট ওভার বিজি প্লাস রুট ওভার সিএইচ ইকুয়াল টু 0 হয়। এক্সাম্পল 29, এটি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখাও যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। প্রবলেমটি আর একবার করি, দেখাও যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত কোণ। তাহলে তোমাদের ঘনক কাকে বলে, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাহলে তাকে বলা হয় ঘনক। এখানে চিত্র নিয়েছি, তোমরা চিত্র অঙ্কন করবে। সমাধান, মনে করি এ ধারের দীর্ঘ বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি ঘনক যেখানে ও মূলবিন্দু এবং ও এ ও সি ও ই যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর। আমি এটিকে আরেকবার বোঝানোর চেষ্টা করছি। মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি ঘনক যেখানে মূলবিন্দুটা ও এ বরাবর এক্স অক্ষ, ও সি বরাবর ওয়াই অক্ষ, ও ই বরাবর জেড অক্ষ। যেহেতু প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এ, সুতরাং ও এ এই দৈর্ঘ্যটি হবে এ, ও সি এই দৈর্ঘ্যটি হবে এ এবং ও ই এই দৈর্ঘ্যটি হবে এ। এখন আমরা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, তাহলে 3 ডাইমেনশনালে ও বিন্দুকে লেখা যাবে 0 0 0। এ বিন্দু, এ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি একটি অক্ষের উপর অন্য অক্ষের স্থানাঙ্ক 0, অর্থাৎ এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ 0 0। এরপর আমরা বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। বি বিন্দুটি এক্স ওয়াই সমতলে, এক্স ও ওয়াই সমতলে। তাহলে এক্স ওয়াই সমতলে
জেড স্থানাঙ্ক 0, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে এ 0। সি বিন্দুর স্থানাঙ্ক হবে, সি বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক 0, তাহলে 0 a 0, সি বিন্দুর স্থানাঙ্ক পাবো 0 a 0। এখন আবার ডি বিন্দুর স্থানাঙ্ক এবং ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ডি বিন্দুটি কোথায় আছে? ওয়াই ও জেড তলে, ওয়াই ও জেড তলে এক্স স্থানাঙ্ক 0, তাহলে এটি হবে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 a a। এবং ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুটি হচ্ছে জেড অক্ষের উপর অবস্থিত, জেড অক্ষের উপর এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে 0 0 a। এফ বিন্দুটা অনুরূপভাবে, এফ বিন্দুটা হচ্ছে এক্স ও জেড সমতলে অবস্থিত, তাহলে ওয়াই স্থানাঙ্ক হবে 0, এফ বিন্দুর স্থানাঙ্ক হবে a 0 a। আর জি বিন্দুটি, জি বিন্দুটি হচ্ছে আমাদের সামনের দিকে অবস্থিত, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোঅর্ডিনেটই পজিটিভ, তাহলে এটিকে আমরা লিখতে পারি জি বিন্দুর স্থানাঙ্ক এ এ এ। তোমরা এটিকে বোঝার জন্য ইচ্ছা করলে একটি চতুষ্কোণ টেবিল বা একটি বাক্স যদি তোমরা ঘরের কোণার দিকে রেখে কল্পনা করো, তাহলে এই বিন্দুগুলির স্থানাঙ্ক তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ঘনকের দুইটি কর্ণ ওজি এবং সিএফ। ঘনকের দুইটি কর্ণ ওজি এবং সিএফ, তাহলে আমরা এখান থেকে আসি ঘনকের দুইটি কর্ণ ওজি এবং সিএফ। ওজি কর্ণের দিক অনুপাত, আমরা প্রথম লেকচারে দিক অনুপাত নির্ণয় করা শিখেছি। সিস্টেমটা কি ছিল? জি বিন্দুর স্থানাঙ্ক থেকে ও বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ, আমরা এখানে কোনো ব্র্যাকেট ইউজ করতে পারবো না অনুপাতের ক্ষেত্রে। জি বিন্দুর স্থানাঙ্ক থেকে ও বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করেছি, তাহলে আমাদের কত দাঁড়িয়েছে? এ এ এ। অনুপাতের ধর্ম অনুযায়ী এ দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 1 1 1। একইভাবে সিএফ কর্ণের দিক অনুপাত, এফ বিন্দুর স্থানাঙ্ক থেকে সি বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করেছি, আমাদের কত আসে? এ মাইনাস এ। এটিকেও এ দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে 1 1 1। এগুলি অনুপাতের ধর্ম ব্যবহার করা হয়েছে। ধরি ঘনকের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা cos থিটা সমান কত পাবো? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। আমরা যদি একটু ব্যাকে গিয়ে আবার দেখে আসি, এটিকে ওজি কর্ণের দিক অনুপাত, এটিকে আমরা ধরতেছি a1 b1 c1। আর সিএফ কর্ণের দিক অনুপাত, এটিকে ধরতেছি a2 b2 c2। তাহলে আমরা আবার বলি ওজি কর্ণের দিক অনুপাত, এর একটিকে ধরতেছি a1 b1 c1 a2 b2 c2। তাহলে আমাদের এখানে আসবে ঘনকের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা, cos থিটা সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তোমরা যখন বইয়ের থেকে দেখবে, বইয়ের প্রথমে এই চ্যাপ্টারের শুরুতেই এই সূত্রটি দেওয়া আছে। তাহলে cos থিটা সমান 1/3, আমরা এখানে ক্যালকুলেশন করেছি √3 ইন্টু √3 3 আর লবে 1, তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারি cos ইনভার্স 1/3। তাহলে আমাদের প্রমাণিত হলো। নেক্সট এক্সাম্পল 30। যদি কোনো সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সহিত আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে 1 নম্বর কোশ্চেন cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। 2 নম্বর কোশ্চেন sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার গামা প্লাস sin স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3। একটু বলে রাখি, যদি 2 নম্বর কোশ্চেন আসে তাহলে 1 সমাধান করে 2 করতে হবে। প্রবলেমটি একটু বড়, কিন্তু পূর্বের প্রবলেমের সাথে এর অনেকটাই মিল আছে। আমরা কি করব? একটি চিত্র আঁকবো, তারপর লিখব কি? মনে করি এ ধারের দীর্ঘ বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি ঘনক, যেখানে ওটা মূলবিন্দু, ও এ এক্স অক্ষ বরাবর, ও সি ওয়াই অক্ষ বরাবর, ও ই জেড অক্ষ বরাবর অবস্থিত। আমরা এরপরে কি করব? বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা পূর্বের প্রবলেমটিতেই দেখে আসছি যে অক্ষের উপর, এক্স অক্ষের উপর ওয়াই ও জেড স্থানাঙ্ক 0, ওয়াই অক্ষের উপর এক্স ও জেড স্থানাঙ্ক 0, জেড অক্ষের উপর এক্স ও ওয়াই স্থানাঙ্ক 0। আবার দেখেছি কি এক্স ও ওয়াই সমতলে জেড স্থানাঙ্ক 0, ওয়াই ও জেড সমতলে
এক্স স্থানাঙ্ক 0, এক্স ও জেড সমতলে ওয়াই স্থানাঙ্ক 0। অর্থাৎ পূর্বেরটির মতন এটিও আমরা স্থানাঙ্কগুলো নির্ণয় করব। তোমরা করবে, ভুল করলে কিন্তু পরের দিকে মিলাতে পারবে না। আর এগুলি সহজ। এখানে ওজি, এডি, সিএফ এবং ইবি, এখানে ওজি, এডি, সিএফ এবং ইবি ঘনকের 4টি কর্ণ। ওজি কর্ণের দিক অনুপাত, তাহলে আমরা দিক অনুপাত কিভাবে নির্ণয় করব? জি বিন্দুর স্থানাঙ্ক থেকে ও বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করব। তাহলে আমাদের কত আসে? এ এ এ, আবার এ এ এ কে আমরা এ দ্বারা ভাগ করলে অনুপাত আসে 1 1 1। এখন এডি কর্ণের দিক অনুপাত নির্ণয় করব। ডি বিন্দুর স্থানাঙ্ক থেকে এ বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করব, আবার এ দিয়ে ভাগ করব, তাহলে -1 1 -1। সিএফ কর্ণের দিক অনুপাত নির্ণয় করব। এফ বিন্দুর স্থানাঙ্ক থেকে সি বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করব, এটিকেও এ দ্বারা ভাগ করেছি 1 -1 1। ইবি কর্ণের দিক অনুপাত, বি বিন্দুর স্থানাঙ্ক থেকে ই বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করব, এ এ মাইনাস এ 1 1 -1, এটিকে এ এ দ্বারা ভাগ করেছি। তোমরা দেখো একটু সুন্দর সিস্টেমে এসে দাঁড়িয়েছে 1 1 1 -1 1 1 1 -1 1 1 1 -1। তোমরা তোমাদের মতন ক্যালকুলেশন করবে, এটি আগে পরে করাতে কোনো সমস্যা নেই। কেউ যদি সিএফ কর্ণের দিক অনুপাত আগে বের করে, এডি কর্ণের দিক অনুপাত পরে বের করে, তাহলে কোনো সমস্যা নাই। এখন ওজি কর্ণের দিক কোসাইন, আমরা ওজি কর্ণের দিক কোসাইন কিভাবে নির্ণয় করব? আমাদের এখানে ওজি কর্ণের দিক অনুপাত কি ছিল? 1 1 1। তাহলে দিক কোসাইন হবে 1 ডিভাইডেড বাই √1² + 1² + 1²। এরপরে কমা দিয়ে 1 ডিভাইডেড বাই √1² + 1² + 1², কমা দিয়ে এই 1 ডিভাইডেড বাই √1² + 1² + 1²। একই প্রক্রিয়ায় যখন এডি কর্ণের দিক অনুপাত নির্ণয় করব, তখন -1 ডিভাইডেড বাই √1² + 1² + 1² কমা এই 1 ডিভাইডেড বাই √1² + 1² + 1², কমা এই 1 ডিভাইডেড বাই -1² + 1² + 1²। এভাবে আমরা নির্ণয় করে নিয়ে আসবো এডি কর্ণের দিক কোসাইন। একই প্রক্রিয়ায় তোমরা নির্ণয় করবে সিএফ কর্ণের দিক কোসাইন। সিএফ কর্ণের দিক কোসাইন, এরপর নির্ণয় করবে ইবি কর্ণের দিক কোসাইন। তাহলে আমরা আমাদের যে 4টি কর্ণ দেওয়া ছিল, 4টি কর্ণের দিক কোসাইন নির্ণয় করলাম। প্রশ্ন আবার দেওয়া আছে যে এলএমএন দিক কোসাইন বিশিষ্ট সরলরেখাটি ওজি, এডি, সিএফ এবং ইবি ঘনকের 4টি কর্ণের সহিত যথাক্রমে আলফা, বিটা, গামা, ডেল্টা কোণ উৎপন্ন করে। অর্থাৎ 4টি কর্ণের সাথে যথাক্রমে আলফা, বিটা, গামা, ডেল্টা কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos আলফা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে L ইন্টু আমাদের L1 কত, L2 কত 1/√3, M1 M প্লাস M1টা হচ্ছে M আর M2টা হচ্ছে 1/√3 প্লাস N1 হচ্ছে N, N2 হচ্ছে 1/√3। তাহলে আমরা এখান থেকে যদি 1/√3 কমন নিই, তাহলে লিখতে পারি L প্লাস M প্লাস N। একই প্রক্রিয়ায় cos বিটা, আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করছি? আমরা যে cos থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 যে সূত্রটি ছিল সেই সূত্রটি প্রয়োগ করেছি। তাহলে cos বিটা, তাহলে এখান থেকে আবার 1/√3 কমন যায়, তাহলে এখান থেকে লেখা যায় -L প্লাস M প্লাস N। cos গামা, এখান থেকে 1/√3 কমন যায়, এটিকে এইভাবে লেখা যায়। cos ডেল্টা, এখান থেকে 1/√3 কমন যায়, L প্লাস M মাইনাস N। এখন আমাদের প্রবলেমে কি ছিল? যে 1 নম্বর প্রবলেমে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা। তাহলে আমরা এই মানটি বসিয়ে দিব। মানটি বসিয়ে দিয়ে যে কাজটি করেছি, cos স্কয়ার আলফা, আমরা cos আলফা এর মান বের করছিলাম, তাহলে বর্গ করলে 1/√3 যায় 1/3 আর L প্লাস M প্লাস N হোল স্কয়ার, এখানে আসে 1/3 মাইনাস L প্লাস M প্লাস N এর হোল স্কয়ার প্লাস 1/3 L মাইনাস M প্লাস N এর হোল স্কয়ার প্লাস 1/3 L প্লাস M মাইনাস N এর হোল স্কয়ার। আমি যে কাজটি করেছি একবারে 1/3 কমন নিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকটার সাথে 1/√3 ছিল, বর্গ করলে 1/3 1/3 কমন নিয়ে নিয়েছি। এখন তোমরা যে কাজটি করবে, আমি 1/3 রেখে এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জায়গা ফাঁকা রেখেছি। তোমরা এই লাইনটি লিখবে, কিভাবে লিখবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার
তাহলে আমরা ক্লাস 7-8 শিখে 6-7 শিখে আসছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ, অর্থাৎ এখান থেকে লিখতে পারবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টোয়াইস এল এম প্লাস টোয়াইস এম এন প্লাস টোয়াইস এন এল। তদ্রূপ এখান থেকেও সূত্র লিখবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। তাহলে এটাকে মাইনাস এল এর হোল স্কোয়ার এল স্কোয়ার এম এল স্কোয়ার এম স্কোয়ার এন এল স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এল ইন্টু এম, তার মানে মাইনাস টোয়াইস এল এম প্লাস টোয়াইস এম এন, এরপর আবার এটুকু ক্যালকুলেশন করলে মাইনাস টোয়াইস এন এল। এভাবে এইটুকুর ক্যালকুলেশন করবে, করার পর যোগ বিয়োগ করবে। যোগ বিয়োগ করলে দেখবে তোমাদের ভিতরের দিকে যোগে আসতেছে 4l স্কোয়ার প্লাস 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, বাকি যে টার্মগুলি থাকবে সব রিমুভ হয়ে যাবে, কাটাকাটি হবে। তাহলে 4 কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি, তাহলে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার। আর আমরা দিক কোসাইন এর যে মৌলিক উপপাদ্য ছিল সেখানে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান জানতাম 1, তাহলে আমরা 4/3 ইন্টু 1 ইকুয়াল টু 4/3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রথম অংশের প্রমাণ শেষ। এখন যদি দ্বিতীয় অংশের প্রমাণে আসি, দ্বিতীয় অংশ আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা সমান 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা সমান 1 মাইনাস কজ স্কোয়ার গামা এবং সাইন স্কোয়ার ডেল্টা সমান 1 মাইনাস কজ স্কোয়ার ডেল্টা। তাহলে এখান থেকে 1 1 1 1 যোগ করলে 4, মাইনাস সাইন কমন নিয়ে নিচ্ছি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার ডেল্টা। আমরা সমীকরণ 1-এ এটির মান নির্ণয় করেছি 4/3। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 3 4 12 বিয়োগ 4 8 8/3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এগুলি প্র্যাকটিস করবে।